দ্রুত অপরাজিতা আইনের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 3 মাস পরও সই হয়নি বিলে। রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে রাজ্যের পাশ করা বিল। কেন্দ্রের বিরুদ্ধেও সদিচ্ছার অভাবের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে। তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল যেদিনকে পাস হবে সেদিনকেই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। কেন্দ্র সরকার যদি চায় 1 দিন লাগবে, অর্ডিন্যান্স আনতে পারে। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব। অপরাজিতা বিল নিয়ে পথে তৃণমূল। অপরাজিতা বিল নিয়ে মহিলা তৃণমূলের মিছিল, আর অপরাজিতা আইন দ্রুত কার্যকরের দাবিতে এই মিছিল হয়। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল তৃণমূলের। অন্যদিকে শ্যামবাজারেও মিছিল চলে মহিলা তৃণমূলের। আজ হাজরায় ধর্ণা কর্মসূচি রয়েছে। এই অপরাজিতা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্লকে ব্লকে, সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আমাদের মেয়েরা মিছিল করছে। আগামীকাল ধর্ণা। অপরাজিতা বিল 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাস হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না কোথাও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আইনটাই সংশোধনী হয় এবং আমরা বাংলায় প্রয়োগ করার জন্যই বিলটি নিয়ে এসেছি, কিন্তু সেটা এখনো অবধি স্বাক্ষরিত হয়নি। 15 জনের প্রতিনিধি দল, 5 জন এমএলএ মন্ত্রী বিধানসভা থেকে এবং বাকি 10 জন সাংসদ, মহিলা সাংসদ, 15 জনের একটি প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতির কাছেও যাবে। সরকারি প্রকল্পের টাকা গায়েব। আবারও চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরে। অভিযোগ সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়েছে। কাঠগড়ায় চোপড়ার পঞ্চায়েত অফিসার, আর তাকে খুঁজছে সিআইডি। ট্যাবের টাকা গায়েব ঘিরে তোলপাড় রাজ্য। এরই মাঝে প্রকাশ্যে আরো একটি রাজ্য সরকারি প্রকল্পের টাকা গায়েবের ঘটনা। এবারও আলোচনায় সেই উত্তর দিনাজপুর। রাজ্য সরকারের সংখ্যালঘু স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় চোপড়ার দাসপাড়ার পঞ্চায়েত অফিসার তাজামুল হক। যখন আমার এখানে ও চার্জ পায়, প্রথম চার্জ এখানে পাইছিল, ভিডিও ভালো বাস্তবে কাজের দিক থেকে খুব ভালো। আগেও কি করছে, অনলাইনে চুরি করছে না কি করছে, ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। তাহলে তিনি মাইনরিটিতে তছরূপ করেছেন নাকি? শোনা যাচ্ছে মাইনরিটিতে করছে। কত টাকা হবে আমি তো বলতে পারবো না। পেপারে যা লেগছে কোটি কোটি টাকার কথা লেগছে। এই পঞ্চায়েতে উনি কতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট? 3 বছর মোটামুটি 3 বছর ধরে কাজ করছিলেন। সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ দিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ঐক্যশ্রী। এই প্রকল্পে সংখ্যালঘু পড়ুয়াদের 1100 থেকে 33,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। 2021 সালে উত্তর দিনাজপুরের করণদিঘিতে এই প্রকল্পের টাকা গায়েব হচ্ছে বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের জেরা করে তাজামুল হকের নাম জানা যায়। এই তাজামুল উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অফিসার। গত অক্টোবরে তার নামে নোটিশ দেয় সিআইডি। ততদিনে গা ঢাকা দিয়েছেন তাজামুল। দাসপাড়ার পঞ্চায়েত প্রধানের দাবি, কয়েক মাস ধরে তাজামুল অফিসে যাচ্ছেন না। ছেলেটা ভালো, কিন্তু আগে তো এতটা শিয়ানা আমি জানি না। এমনি কাজের দিক দিয়ে খুব পরিষ্কার, কাজ টানতেও ভালো, জানেও ভালো। এখন কি উনি আসছেন পঞ্চায়েতে? না না, ও কমসে কম 2-3 মাস থেকে আসছে না পঞ্চায়েতে। কোথায় গেল স্কলারশিপের কোটি কোটি টাকা? অভিযুক্ত তাজামুলই বা কোথায়? তদন্তে সিআইডি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে আলু পাঠানোয় রাজ্যের নিষেধাজ্ঞা। মঙ্গলবার থেকে কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। বাঁকুড়ার আলু ব্যবসায়ীদের আশঙ্কা, এর জেরে আলুর যোগানে ঘাটতি পড়বে। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত।
একেবারেই দেখো, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যৌথ একটি আলোচনা সভা হয়। সেই আলোচনা সভায় তারা সিদ্ধান্ত নেয় সোমবারের মধ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর ওপর বিধিনিষেধ যদি প্রত্যাহার না করে রাজ্য সরকার, তবে সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোল্ড স্টোরেজ গুলি থেকে কোনো রকম আলু বের করা হবে না। অর্থাৎ তারা কর্মবিরতির ডাক দেন, কারণ এর আগেও তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তুমি দেখেছো যে রাত্রে প্রায় অচল অবস্থা তৈরি হয়েছিল আলুর জন্য, কারণ রাজ্য সরকার জানাচ্ছেন দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আলুর দাম বৃদ্ধি হচ্ছে, তাই সিদ্ধান্ত নিয়েছে বাইরের রাজ্যে এই রাজ্যের আলু যাতে পরিবহন না করা হয়, কারণ এই রাজ্যে আলু সরবরাহ করতে হবে। যে কারণে এই বর্ডার এলাকাগুলিতে একেবারেই কড়া বিধিনিষেধ পালন করা হচ্ছে, বাইরের রাজ্যে কোনো রকম আলু পাঠানো হচ্ছে না। রাজ্য যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন যে ব্যবসায়ীরা রয়েছে তারা মনে করছে তাদের ব্যবসায় একটা বিপুল পরিমাণে ক্ষতি হবে, কারণ তারা আলু কিনে স্টোরেজ করে রেখেছেন সেই আলু বিক্রি করার জন্য। এবার বাইরের রাজ্যে আলু না পাঠালে তাদের একটা সমস্যা হবে, যে কারণেই তারা বলছে যে রাজ্য সরকারের সঙ্গে সমস্ত রকম কম্প্রোমাইজ করতে তারা রাজি রয়েছে। রাজ্যের যে ন্যায্য দাম রয়েছে সেই দামে তারা আলু দিতে রাজি রয়েছে, এবং যে কারণেই তাদের বাইরের রাজ্যে আলু পাঠাতে দিতে হবে। রাজ্য যখন বাইরের রাজ্যে আলু পাঠাতে দেওয়া নিষেধাজ্ঞা জারি করেছে, তারপরেই তাদের এই সিদ্ধান্ত একই পুরনো সেই পথেই কিন্তু আবার সেই হাঁটতে কর্মবিরতি এবং চলেছে। মঙ্গলবার থেকে যে কর্মবিরতি চলছে সেই কারণে আশঙ্কায় ভুগছেন বাঁকুড়ার চাষিরা। যে 5 কেজি নিচ্ছে 30 টাকা করে, আর খুচরো নিলে খুচরো নিলে 35 টাকা। স্টোর তো আবার বন্ধ হয়ে যাবে। তোর বন্ধ হয়ে গেলে আর কি করবো, ঘরে ঢুকে বসে থাকবো। মানে এর আগে কি পরিস্থিতি ছিল? এর আগে আমাদের আলু তুলা থাকে নাই তো, তখন তার হ্যাঁ হয়েছিল তখন আমরা জানি না যে টোরটা বন্ধ হবে, নাহলে তো তুলে রাখতো। স্টোর যদি বন্ধ হয়ে যায় তখন আর কি করব? এবার সরকারের হাত, এদেরও কিছু করার নেই। হ্যাঁ, এরা যা বলবে আমাদের নিতে হবে, খেতে তো হবে। যেখানে 2 কেজি নিচ্ছি সেখানে 1 কেজি নিচ্ছি। আলু যদি যোগান কমে যায় সে দাম তো অটোমেটিক বাড়বে। তখন কি পরিস্থিতি হবে? তখন তো আমাদের পক্ষে খুবই খারাপ হবে। আলু কিনলেন? হ্যাঁ, আলু কিনলাম আমি। কত কেজি কিনলেন? 30 টাকা করে কিনলাম আমরা। স্টোর বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে ব্যবসায়ীরা। হ্যাঁ, মনে হয় কি হতে পারে? আলুর দাম অবশ্যই বাড়বে, কিন্তু বাড়লে এবার সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তো খেতে পাচ্ছেন তো। গতকালও সারাদিন যে ছবি আপনাদের দেখিয়েছি বৃষ্টি, আর আজও তার অন্যথা নয়। আজও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজও 2 মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং এই যে রাজ্যে বৃষ্টি হচ্ছে, তাতে যে অসুবিধাটা হচ্ছে তা হলো শীতটা জাঁকিয়ে পড়ছে না। শীত কবে থেকে পড়বে এবং এই বৃষ্টি কতদিনই বা চলবে? আজ উপকূলের 2-1 জেলায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় খুব হালকা বৃষ্টির 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে, এবং বেলা যত বাড়বে তত আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে। যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটি স্থলভাগে ঢুকে গেছে এবং শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কাজেই এর প্রভাব আর হয়তো খুব বেশি হলে 12 থেকে 24 ঘন্টা থাকবে। তারপর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রৌদ্র করজ্জ্বল আবহাওয়া হয়েছে, যেখানে গতকালও আংশিক মেঘলা আকাশ ছিল। তাপমাত্রা কিছুটা কমেছে, অর্থাৎ গতকাল স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি কলকাতায় বেশি ছিল, সেটা অনেকটা নেমে গেছে। এবং এই তাপমাত্রা আর খুব বেশি নামবে না। আগামী 4-5 দিন 2-1 ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে, তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি রবিবারের দিকে আরো এক দফায় পারদ নামতে পারে। শীতের আরো একটা স্পেল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই হতে পারে, এমন সম্ভাবনার ইঙ্গিত দেখতে আবহাওয়াবিদরা। বেশ, রোমেলা।